হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব গ্রামাটিক্যালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ, সেন্ডিং সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স সেন্টেন্সের রূপান্তর। এখন এই সেন্ডিং সেন্টেন্সের এই যে সিম্পল সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের যে সংজ্ঞাটা, এটা আমাদেরকে আগে একটু বুঝতে হবে। সিম্পল সেন্টেন্স হচ্ছে কি, তোমরা একটু ভালো করে মনোযোগ সহকারে শোনো। সিম্পল সেন্টেন্সটা হচ্ছে সাধারণত যে ক্লজে বা যে বাক্যের মধ্যে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, অর্থাৎ একটি মাত্র স্বাধীন ক্লজ থাকে। কাজ অনেকগুলো থাকতে পারে, তবে ক্লজ থাকবে একটা, তখন সেটাকে আমরা বলবো সিম্পল সেন্টেন্স। আর কমপ্লেক্স হচ্ছে কি, তোমার ওইখানে কি একটা বাক্যের মধ্যে দুইটা ক্লজ থাকবে, বিভিন্ন ফ্রেজ দ্বারা, ফ্রেজ ওয়ার্ড দ্বারা যুক্ত থাকবে, মানে ওরা কানেকশন থাকবে কি দ্বারা, বিভিন্ন ফ্রেজ ওয়ার্ড দ্বারা দুইটা বাক্য থাকবে আলাদা করে, তখন সেটাকে বলা হবে কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্সের রূপান্তরের আমরা আজকের ক্লাসে মানে বেশ কিছু রুলস দেখবো। তো প্রথম রুলস যেটা, আমরা একটু শুরু করি। বলছে কি, রুল ওয়ানে বলছে ইন স্পাইট অফ, তারপর বলছে কি নট উইথ স্ট্যান্ডিং ডিসপাইট। দেখো আবার বলছি আমি, ইন স্পাইট অফ, নট উইথ স্ট্যান্ডিং, ডিসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করার সময়, অর্থাৎ তোমার যে সকল সিম্পল সেন্টেন্সে কি থাকবে, ইন স্পাইট অফ থাকবে, নট উইথ স্ট্যান্ডিং থাকবে, ডিসপাইট থাকবে, ওই রকম সিম্পল সেন্টেন্সকে তুমি কমপ্লেক্স করার জন্য এই যে নিয়মটা ফলো করবে। প্রথমে বলছে কি, ইন স্পাইট অফ, নট উইথ স্ট্যান্ডিং, ডিসপাইট, এর পরিবর্তে তোমাকে বসাইতে হবে কি দো অথবা অলদো। এই দো অথবা অলদো হচ্ছে কাইন্ড অফ প্রেজ ওয়ার্ড, তাহলে তোমাকে এটার পরিবর্তে কি বসাইতে হবে, দো অথবা অলদো বসাইতে হবে। মেইন ক্লজের সাবজেক্টটি দো বা অলদো এর পরে বসবে, একদম মেইন ক্লজ। যেটা আমি বলছিলাম যে সিম্পল সেন্টেন্সে একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে, আর মনে করো কি বাকিগুলো সব ডিপেন্ডেন্ট থাকবে। তাহলে হচ্ছে এখানে এই দো অথবা অলদোর পরে কিন্তু ওই যে ক্লজ যেটা, ওই ক্লজের কি বসবে, সাবজেক্টটা বসবে মেইন ক্লজের। বিং এর স্থলে টু বি ভার্ব এবং হ্যাভিং এর স্থলে টু হ্যাভ ভার্ব। এখন এই টু বি ভার্ব বলতে বুঝাইছে কি, এম, ইজ, আর হচ্ছে কি ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে তোমার মনে করো কি টু বি ভার্ব। এখন যদি বিং থাকে তখন তুমি বসাইতে হবে কি এম, ইজ, আর অথবা কি ওয়াজ, ওয়ার। এখন তুমি এম, ইজ, আর কখন বসাইবা, যখন প্রেজেন্ট টেন্স হবে তখন। ওয়াজ, ওয়ার কখন বসাইবা, যখন ফার্স্ট টেন্স হবে তখন। আর টু হ্যাভ ভার্ব হচ্ছে কি হ্যাভ, হ্যাজ, হ্যাড। যখন প্রেজেন্ট টেন্স হবে তখন বসাবে হ্যাভ, হ্যাজ, আর যখন ফার্স্ট টেন্স হবে তখন বসাবে কি হ্যাড। আশা করি এটা বুঝছো। এবার আমরা একটু স্ট্রাকচারটা দেখি কিভাবে করতে হবে। দো অথবা অলদো লিখতে হবে, সাবজেক্ট লিখতে হবে, বি অথবা হ্যাভ ভার্ব লিখতে হবে, অ্যাডজেক্টিভ বা নাউন বাকি অংশ বসে যাবে। ওকে, একদম একেবারে তুমি যদি শর্টকাটে জিনিসটা মনে রাখতে চাও, তাহলে তোমাকে মাথায় রাখতে হবে ইন স্পাইট অফ, নট উইথ স্ট্যান্ডিং, ডিসপাইট, এ সকল ওয়ার্ডের পরিবর্তে দো অথবা অলদো বসবে। বাকি জিনিসগুলো আমরা সিস্টেমেটিক্যালি কাজ করব। এখানে আমাদেরকে বলছে কি, এই যে ইন স্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজি, মানে সে কিন্তু স্বাস্থ্যকর কিন্তু সে লেজি, সে কি লেজি। তাহলে এই জায়গায় হচ্ছে ইনস্পাইট অফ এর জায়গায় আমরা দো অথবা অলদো যে কোনো একটা, তোমার যেটা মন চায় দো অথবা অলদো বসাবো। আমরা দো বসাইলাম, এরপরে বিং এর জায়গায় বসবে কি এম, ইজ, আর ওয়াজ, ওয়ার। এখন এখানে লাস্টেরটা দেখো ইজ আছে, তার মানে প্রেজেন্ট টেন্স আছে বাক্যটা, তাহলে আমরা এখানে দিব দো, সাবজেক্টটা বসবে এই যে হি হচ্ছে সাবজেক্ট, তাহলে হি ইজ, এরপরে কি বাকি অংশ বসবে হেলদি, ওই যে অ্যাডজেক্টিভ হেলদি, তারপর আমরা লিখবো কমা দিয়ে হি ইজ লেজি। যদিও সে স্বাস্থ্যবান কিন্তু মানে সে কিন্তু কি লেজি, মানে অলস। আশা করি বুঝছো সবাই প্রথম রুলসটা। এবার চলে যাবো আমরা 2 নাম্বার রুলসে। বলছে কি, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, কি থাকে, ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তখন সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল সিম্পল সেন্টেন্সকে তুমি যখন কমপ্লেক্সে রূপান্তর করতে যাবা, তখন তোমাকে নিচের নিয়মগুলো একটু অনুসরণ করতে হবে। আমরা একটু দেখি। 1 নাম্বার হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্ববর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে, মানে প্রেজেন্ট পার্টিসিপলের আগে যে অংশটা থাকে এটা পুরোটা কি থাকে, অপরিবর্তিত, মানে কোনো পরিবর্তন হবে না। তারপর তোমার হচ্ছে কি, ভার্বের অবজেক্টের পরে দ্যাট বা হুইচ বা অথবা কি হু বসে, তাহলে ভার্বের অবজেক্টের পরে দ্যাট বা হুইচ বা কি হু বসে। ফিনিশড ভার্বের টেন্স অনুযায়ী হুইচ বা দ্যাট এর পরে টু বি ভার্ব বসে। ফিনিট ভার্ব মানে হচ্ছে কি, তোমার যে ভার্বটা হচ্ছে মেইন ভার্ব আর কি, মেইন ভার্বটাকে ফিনিট ভার্ব বলে। তারপর বলছে কি, প্রেজেন্ট পার্টিসিপল থেকে পরবর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে। প্রেজেন্ট পার্টিসিপলের পরবর্তী অংশ কি অপরিবর্তিত থাকে, এটা আমরা প্রথমে একবার দেখছি। এরপরে দেখো
মানে পূর্ববর্তী অংশ অপরিবর্তিত থাকবে, আবার পরবর্তী অংশ কি অপরিবর্তিত থাকবে। বলছে কি দেখো, আমরা বিকল্প টেকনিক ব্যবহার করতে পারি। প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাডজেক্টিভ হলে রিলেটিভ প্রোনাউন দ্যাট, হুইচ, হু এগুলা বসাইতে পারি। তাহলে এখন আমরা লিখবো দ্য বয় প্লেইং, এই যে এটা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, দেখছো ভার্বের সাথে আইএনজি আছে, এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। ইন দ্য ফিল্ড ইজ মাই ফ্রেন্ড, তাহলে দেখো দ্য বয় প্লেইং ইন দ্য ফিল্ড ইজ মাই কি ফ্রেন্ড। তাহলে এই যে দেখো এই জায়গায় আমরা কি একটা বাক্যকে ডিভাইড করতে পারি। তাহলে এই যে প্রেজেন্ট পার্টিসিপলের আগের অংশ কি আমরা পুরাটা কি করতে পারি, বসাই দিব। আমরা প্রেজেন্ট পার্টিসিপল যে বলছে প্রেজেন্ট পার্টিসিপলের পূর্ববর্তী বাক্যাংশ অপরিবর্তিত থাকে। তারপরে বলছে কি ভার্বের অবজেক্টের পরে দ্যাট, তাইলে দা বয়, আমরা এটা দা বয় লিখবো, দা বয় প্লেইং, কেমন প্লেইং এটা লিখবো, প্রেজেন্ট পার্টিসিপল পর্যন্ত লিখবো। লেখার পরে বলছে ভার্বের অবজেক্টের পরে, মানে আমরা ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, যেমন এখানে ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড, দা বয় প্লেইং ইন দা ফিল্ড, এটা বসাবো। বসানোর পর আমাদেরকে বলছে অবজেক্টের পর তুমি দ্যাট বসাইতে পারো, হুইচ বসাইতে পারো, অথবা হু বসাইতে পারো, যে কোনো একটা ওয়ার্ড বসাইতে পারো, কোনো সমস্যা নেই। আমরা হু বসালাম। হু বসানোর পরে বলছে কি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এই যে ইজ মাই ফ্রেন্ড, তাহলে ইজ মাই ফ্রেন্ড, এখন তোমার অক্সিলারি ভার্ব এখানে আগে থেকেই প্রেজেন্ট ফর্মে, তাহলে ইজ হবে। তারপর হচ্ছে কি বলছে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত, প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্সের পরে বাকি অংশ তাহলে আমরা লিখবো হু ইজ মাই ফ্রেন্ড, হু ইজ মাই ফ্রেন্ড। তাহলে আশা করি এটা বুঝছো সবাই। এবার চলে যাবো আমরা 3 নম্বরে। হচ্ছে 3 নম্বর বলছে আমাদেরকে একদম প্রথমে বলেছে কি বলছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, তারপরে টু হবে ইনফিনিটিভ যুক্ত। ইনফিনিটিভ মানে হচ্ছে যাই যখন টু প্লাস ভার্ব, মানে যে কোনো একটা ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর কি, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যখন টু থাকে তখন সেটাকে ইনফিনিটিভ বলা হয়। যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, প্রথমে তুমি টু বা অ্যাডজেক্টিভের স্থলে মানে টু এর জায়গায় সো হবে, মানে তুমি এটা বোঝার জন্য একদম সহজ কথা হচ্ছে টু এর জায়গায় সো হবে, আর তোমার হচ্ছে কি দ্যাট টু এর জায়গায় হবে কি সরি, তাহলে টু এর জায়গায় সো হবে আর টু এর জায়গায় হবে কি দ্যাট। মানে এই যে মানে এক্সাম্পলটা দেখো, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক, তাহলে এই যে টু এর জায়গায় হবে সো আর টু এর জায়গায় হবে কি দ্যাট, শেষ। এটা মানে এই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স রূপান্তরের একদম শর্টকাট কথা হচ্ছে এটা। তুমি এরকম দেখলেই মানে তোমাকে যদি এরকম সিম্পল সেন্টেন্স দিয়ে বলে এটাকে কমপ্লেক্স রূপান্তর করো, তুমি একদম শর্টকাটে কাজ করবা কি, তুমি টু এর জায়গায় সো বসাই দিবা, টু এর জায়গায় দ্যাট বসাই দিবা। আশা করি বুঝছো, এটা আমি আর করে দেখানো লাগবে না। তাহলে হবে কি দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি, এই জায়গায় মানে আরেকটু কাজ করতে হবে, হি ক্যান নট ওয়াক, শুধু এই কাজটা করতে হবে। যদি প্রেজেন্ট ফর্ম হয় আগেরটা ইজ আছে তাহলে ক্যান নট দিবা, যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কি দিবা কুড নট দিবা, তাহলে হি ক্যান নট ওয়াক। ওই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বানাইতে হবে। এই জন্য হচ্ছে আবারও বলছি আমি পুরো বিষয়টা, তুমি কি করবা জাস্ট টু এর জায়গায় সো বসাবার, টু এর জায়গায় দ্যাট বসাবার, পরবর্তী বাক্যটা টেন্স অনুযায়ী এখানে কি ওই যে সাবজেক্টে নিয়ে আসবা হি, দা ম্যানের জন্য হি, আর যদি টেন্স প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ক্যান নট, ফার্স্ট ফর্ম হলে কুড নট, বাকি অংশ বসে যাবে। আশা করি বুঝছো। এবার চলে যাবো আমরা রুল নাম্বার 4। বলছে সাবজেক্ট প্লাস ভার্ব, তারপরে টু অথবা ইন অর্ডার টু ভার্ব প্লাস ভার্ব যুক্ত এই সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম। ইন অর্ডার টু বা টু এর জায়গায় কি বসবে সো দ্যাট বসবে বা ইন অর্ডার দ্যাট বসবে। আবারও বলছি আমি, টু এর জায়গায় অথবা ইন অর্ডার টু এর জায়গায় কি বসবে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট বসে, এরপরে সাবজেক্ট পুনরায় বসে যাবে, ভার্বের পূর্বে মে, মাইট, ক্যান, কুড বসে। আচ্ছা আমরা একটু যদি কাজটা করতে চাই, যেমন এখানে হচ্ছে কি এই যে ইন অর্ডার টু, ঠিক আছে, এই স্থলে কি বসবে, এই স্থলে বসবে সো দ্যাট অথবা অর্ডার দ্যাট। আমরা প্রথম হচ্ছে উই ইট, এটা আমরা লিখবো কি উই ইট, এটা লিখবো সো দ্যাট, সো দ্যাট, যাতে উই এই সাবজেক্টটা বসবে, ওই যে সাবজেক্ট প্রথমেরটা সেখানে বসবে মে লিভ, এই যে বলছে কি মে বসবে, মাইট বসবে, ক্যান বসবে, কুড বসবে। তাহলে যখন সম্ভাবনা, এই যে চাটা কেনাটা সম্ভাবনা, যখন সম্ভাবনা বুঝাবে তখন মে বসাইবা, আর যখন তোমার ওইখানে একদম মানে ওইখানে তুমি এটা করবাই বা পারবা এটা, তখন তুমি ক্যান বসাইবা। আর ওই যে মেয়ের যখন হবে তখন প্রেজেন্ট ফর্মের জন্য মে হবে, আর পাস্ট ফর্মের জন্য হবে মাইট, ক্যান হবে কি প্রেজেন্ট টেন্সের জন্য, কুড হবে ফার্স্ট টেন্সের জন্য। এইটুকু মনে রাখলে হবে উই মে লিভ। এটা শেষ করলাম আমরা। তাহলে রুল নাম্বার 4 শেষ। আশা করি তোমরা 1 থেকে 4 পর্যন্ত রুলস গুলো ভালো করে বুঝেছো। এবার চলে যাবো আমরা 5 নাম্বার রুলসে। 5 নাম্বার রুলস আমাদেরকে বললো কি উইদাউট প্লাস জিরান্ড। জিরান্ড মানে কিন্তু এই যে প্রেজেন্ট পার্টিসিপল,
অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকলে সেটা কি জিরান্ড হবে। যুক্ত এই যে জিরান্ড যুক্ত আর উইদাউট যুক্ত সিম্পলকে তুমি যখন কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে যাইবা তখন হচ্ছে কি উইদাউট এর পরিবর্তে ইফ ডু নট অথবা ডাজ নট আনলেস বসে। ইফ ডু নট অথবা কি ডাজ নট আনলেস বসে। ভার্বের আইএনজি এর মূল ভার্বের মানে মূল ভার্বে রূপান্তর হয়ে যাবে, মানে ওটা টোটালি আইএনজি বাদ দিয়ে মূল ভার্বে রূপান্তর হয়ে যাবে। ফিনিট ভার্বের সাবজেক্ট থেকে অবশিষ্ট বাক্যাংশ অপরিবর্তিত থাকবে। ওকে, আমরা এখন এটা করতে গেলে হচ্ছে প্রথমে এই উইদাউট এর জায়গায় কি হবে, উইদাউট এর জায়গায় হবে কি এই যে ইফ ডু নট অথবা ডাজ নট। তাহলে আমরা ইফ ডু নটই বসাই, ইফ ডু নট, ইফ ডোন্ট লিখে দিই, ইফ ডোন্ট। তারপর বলছে কি এই যে ওয়ার্কিং এটার মূল ফর্ম হয়ে যাবে অর্থাৎ ওয়ার্ক। ইফ ডু নট ওয়ার্ক হার্ড ঠিক থাকবে। এরপরে বলছে কি ওই যে বাকি অংশ দেখো এই পরের অংশ পুরাটা অপরিবর্তিত থাকবে, এটার কোনো চেঞ্জ হবে না। ইউ ক্যান্ট সাকসেস ইন লাইফ, ইউ ক্যান্ট সাকসিড ইন লাইফ। 5 নম্বর রুলসটা বুঝছো। এরপর চলে যাবো আমরা 6 নম্বর রুলসে। 6 নম্বর রুলস 5 নম্বর রুলসের মতোই মোটামুটি, বাই প্লাস জিরান্ড প্রায় কিন্তু একই রকম। তখন তুমি বাই এর জায়গায় ওটা কি ছিল উইদাউট আর এটা কি বাই, তখন তুমি বাই এর জায়গায় ইফ বসাবে। কি বসাইবা? বাই এর জায়গায় ইফ বসাইবা জাস্ট। তাহলে আমরা লিখবো ইফ, এই যে ইফ লিখবো। ওকে, এরপর বলছে কি আমাদেরকে বলছে ভার্বের আইএনজি এর মূল ফর্ম হয়ে যাবে, অর্থাৎ এই ড্রিঙ্কের হবে ড্রিঙ্কিং এরটা হয়ে যাবে কি ড্রিঙ্ক। তাহলে ইফ এখানে একটা জিনিস একটু মাথায় রাখতে হবে, ড্রিঙ্ক ফিনিট ভার্বের সাবজেক্ট থেকে অবশিষ্ট অংশ বসে যাবে। ইফ এর পর একটা সাবজেক্ট দিতে হবে তোমাকে, নাইলে কিন্তু বিষয়টা সুন্দর দেখাবে না। তাহলে দেখো আমরা একটু পড়ি, বাই ড্রিঙ্কিং মিল্ক ইউ ক্যান গেট ভিটামিনস, মানে ভিটামিনস কে পাবে তুমি পাইবা, তাহলে তুমি তোমাকে কিন্তু পান করতে হবে। তাহলে হচ্ছে কি ইফ ইউ লিখবো আমরা এখানে সাবজেক্ট, একটা সাবজেক্ট এখানে আনতে হবে। ইফ ইউ এইখানে আমরা করবো কি ওই যে ড্রিঙ্কিং এর হবে কি মূল ফর্ম হয়ে যাবে ড্রিঙ্ক, ঠিক আছে। ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, ইফ ইউ ড্রিঙ্ক মিল্ক, তারপর হবে কি ইউ এই যে বাকি অংশ কি অপরিবর্তিত থাকবে কমা দিয়ে, ইউ ক্যান গেট ভিটামিনস। ওকে, তোমরা তাহলে এটা বুঝছো আশা করি। এরপর হচ্ছে আমরা 7 নম্বর রুলসে যাব। 7 নম্বর রুলসে আমাদেরকে কি বলছি তো দেখো, ওয়িং টু, ডিউ টু, ফর এবং অন অ্যাকাউন্ট অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য তখন আমাদের কি করতে হবে, ফ্রেজটিকে অ্যাডভার্ব ক্লজ অফ রিজনে রূপান্তর করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমরা যখন এক্সাম্পল করবো তখন একটু দেখবো। ওয়িং টু, ডিউ টু, ফর, অন অ্যাকাউন্টের পরিবর্তে অ্যাজ, সিন্স, বিকজ বসাতে হবে। তারপর বলছে কি আমাদের স্ট্রাকচারটা হচ্ছে এরকম, অ্যাজ, সিন্স, বিকজ এটা লিখে তারপর সাবজেক্ট ভার্ব বাকি অংশ। এখন আমরা এই যে ওয়িং আছে কেমন, ওয়িং টু মানে এরকম জায়গাতে আমরা কি বসাবো, মানে এটার স্থলে কি বসাবো, অ্যাজ বসাবো। কেমন, আমরা অ্যাজ বসাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে এখানে একটু বুঝো বিষয়টা। তাহলে ওয়িং টু ইলনেস অসুস্থতা, অসুস্থতার কারণে হি কুড নট অ্যাটেন্ড দ্য মিটিং, মানে সে মিটিং এ মানে এই যে তার সবাই কি করতে পারে নাই, অংশগ্রহণ করতে পারে নাই। তাইলে আমরা এখানে এক্সাম্পলটা যখন করতে যাব অ্যাজ লিখতে হবে, প্রথমে একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কি আছে, হি। তাহলে হি এরপর হচ্ছে তোমাকে এই যে ইলনেস যেটা, এটাকে একটু মানে তোমাকে রূপান্তর করতে হবে কিসে, মানে বাক্যে রূপান্তর করতে হবে। তাহলে অ্যাজ হি, এই যে কুড আছে তো এখানে, হি ওয়াজ ইল, হি ওয়াজ কি ইল, মানে সে অসুস্থ ছিল। ইলনেসটা এখান থেকে চলে যাবে, ইল হবে, সে অসুস্থ ছিল। হি কুড নট, এই যে বাকি অংশ বসে যাবে, ঠিক আছে, এটা অপরিবর্তিত থেকে বাকি অংশ বসে যাবে। কুড নট অ্যাটেন্ড দা মিটিং। ওকে, এরপর চলে যাবো আমরা 8 নম্বর বলছে, নাউন বা নাউন ফ্রেজকে নাউন ক্লজে এক্সপ্যান্ড করে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর মানে সেন্টেন্সিং করার যে মানে বিষয়টা ওটা হচ্ছে কিভাবে, হি প্লিডেড ফর হিজ ইনোসেন্স, হি প্লিডেড ফর হিজ কি ইনোসেন্স। এই যে এটা হচ্ছে কি নাউন ফ্রেজ, হিজটা হচ্ছে কি এখানে নাউন ফ্রেজ। তাহলে আমরা এখন লিখবো হি প্লিডেড, হি প্লিডেড, ঠিক আছে, হি প্লিডেড লিখবো। এবার আমরা লিখবো কি বিকজ, এখানে বিকজ দিব, বিকজ হি ইজ ইনোসেন্ট, হি ইজ ইনোসেন্ট, মানে সে হচ্ছে কি মানে সে হচ্ছে মানে সবার কাছে মানে প্রশংসনীয়। কেন? কারণ হচ্ছে সে ইনোসেন্ট, ভদ্র। ওকে, আমরা চলে যাবো 9 নম্বর রুলসে। অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যাডজেক্টিভ ক্লজে এক্সপান্ড করে মানে এক্সপান্ড মানে ভাঙা, এক্সপান্ড মানে কি ভেঙে ফেলতে হবে আমাদেরকে। স্যার এখানে বলছে কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান,
হি ইজ অ্যান কি অনেস্ট ম্যান, তাহলে আমরা লিখবো হি ইজ আ ম্যান, হি ইজ আ ম্যান হু ইজ অনেস্ট, হু ইজ অনেস্ট, মানে এগুলোকে এক্সপান্ড করতে হবে নিজের মতো করে, হু ইজ অনেস্ট মানে সে একজন ব্যক্তি যে কিনা সৎ। ওকে, আমরা এখন চলে যাবো 10 নম্বর রুলসে। 10 নম্বর রুলসটা হচ্ছে আমাদের একটু ভাঙা আছে এখানে, আমরা একটু দেখি। বলছে কি রুল 10-এ প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স করার নিয়ম। আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত একটা দেখছিলাম, কিন্তু আমরা এর আগে একটা দেখছিলাম, ঠিক আছে। ওই জায়গায় ছিল কি ওই যে হু, তারপর হচ্ছিল কি দ্যাট, মানে ওই অংশগুলো ছিল। এখানে হচ্ছে কি আমরা দেখতে হবে বিষয়টা, এখানেও সেম একই রকম বিষয়গুলো, তবে ওই ইয়ের জন্য তোমার হচ্ছে এখানে ভার্বের অবজেক্টের পরে কি বসবে, সিন্স অথবা হোয়েন অথবা অ্যাজ বসে, মানে পরবর্তী অংশের ক্ষেত্রে কি বসবে ওই যে ওইটাই, মানে আগেরটা যেরকম করছে ঠিক এটাও প্রায় একই রকম। তো তুমি যখন এখানে কাজ করতে যাবে তখন তোমাকে কি করতে হবে, যখন কারণ বোঝাবে তখন কি বসবে, সিন্স বা অ্যাজ বসবে, যখন সময় বোঝাবে তখন হোয়েন বসবে। কি বলছে, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজ থেকে আসার পরে কি করছে, মানে দরজাটা বন্ধ করে ফেলছে, এটা কিন্তু কি এটা সময়। তাহলে আমরা এখানে প্রথমে লিখতে হবে কি, যেমন বলছে প্রেজেন্ট পার্টিসিপল যদি অ্যাডভার্সাল হয় তাহলে সিন্স অ্যাজ হোয়েন, ঠিক আছে। অ্যাডভার্বিয়াল মানে এটা অ্যাডভার্বিয়াল চিন্তা ভাবনা যখন হবে তখন হচ্ছে কি সিন্স অ্যাজ অথবা হোয়েন হবে। তাহলে প্রথমে দিতে হবে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টে আমরা দিব হি দিব, যেহেতু দরজাটা অন্য কেউ বন্ধ করবে, সে করবে না। তাহলে হচ্ছে এখানে হি দিব আমরা, সরি হি দিব না, আই দিব, কারণ দরজাটা তো সে আসি তারপরে বন্ধ করতেছে। তাহলে আই হবে, আই ক্লোজ দ্য ডোর, আই ক্লোজ দ্য ডোর, দ্য ডোর। এরপরে হবে কি হোয়েন হবে, যেহেতু সময় বোঝাচ্ছে হোয়েন আই ক্লোজড হবে, ঠিক আছে, ক্লোজড হবে। এটা কেন, কারণ হচ্ছে যে এটা ফার্স্ট ফর্ম, আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, আমি কাজ থেকে যখন ফিরে আসলাম, ব্যাক টু ওয়ার্ক। ওকে, এবার চলে যাও আমরা 11 নম্বর রুলসে। আমাদেরকে 11 নম্বর রুলসে বললো কি বিং যুক্ত সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স সেন্টেন্স করার সময় বিং এর বাকি অংশে, বাকি সেন্টেন্সে যে টেন্স থাকে আর কি, বিং এর অংশকে সেই একই টেন্সে রূপান্তর করতে হয়। মানে তোমার যদি পরেরটা প্রেজেন্ট টেন্স হয় তখন তুমি বিং এর অংশটাও কি করতে হবে, প্রেজেন্ট টেন্স করতে হবে। ওইটা যদি ফার্স্ট টেন্স হয় তাহলে তোমাকে এটাও কি করতে হবে, ফার্স্ট টেন্সে রূপান্তর করতে হবে। তাহলে বিং এর বাকি সেন্টেন্স যে টেন্সে থাকবে তুমি অপোজিট অংশটাকেও কি করতে হবে, মানে বিং এর সেন্টেন্সটাকেও ওই টেন্সে রূপান্তর করতে হবে। সেন্টেন্সের মাঝে কমা বসে, বিং যুক্ত সেন্টেন্সে সাবজেক্ট না থাকলে একই সাবজেক্ট দুটি সেন্টেন্সে বসে, মানে বিং যুক্ত সেন্টেন্স কি না থাকে, সাবজেক্ট না থাকে, তখন তুমি একই সাবজেক্ট দোনোটাতে বসাই দিবা। প্রথম বাক্যের প্রথমে অ্যাজ সিন্স হোয়েন বসাইতে হবে, সিন্স অ্যাজ হবে কি কারণ বুঝালে, আর হোয়েন হবে সময় বুঝালে। তাহলে আমরা এখন এটা যখন করতে যাব, এটা যখন এক্সাম্পল করতে যাব, বলছে কি দ্য ওয়াটার, কেমন দ্য ওয়াটার, প্রথমে এটা ইয়ে বসবে, মানে হচ্ছে ওই যে অ্যাজ সিন্স বসবে, কারণ বাক্যের প্রথমে অ্যাজ বসবে। আমরা একটু পড়ি, এটা কারণ বুঝাইছে নাকি কোন রকম ভাবে সময় বুঝাইছে। দ্য ওয়াটার বিং ভেরি হট, মানে পানি অনেক গরম, আই কুড নট ড্রিঙ্ক ইট, মানে কারণ বুঝাইছে, পানি গরম হওয়ার কারণে আমি খাইতে পারিনি। তাহলে হচ্ছে অ্যাজ বসবে, অ্যাজ দ্য ওয়াটার, অ্যাজ দ্য ওয়াটার, আমরা এটা লিখবো দ্য ওয়াটার। এই যে বিং এর অবস্থায় আমরা কি করব, এটাকে আমরা বিং থেকে নিয়ে যাব হচ্ছে এটা কিসে, ফার্স্ট টেন্স আছে, তাহলে আমরা লিখবো হচ্ছে ওয়াজ, দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট, ভেরি হট। যদি এটা প্রেজেন্ট টেন্স তাহলে এখানে আমরা অ্যাম ইজ আর ওয়াজ যে কোনোটা বসাইতাম, কমা দিতে হবে, বাকি অংশ অপরিবর্তিত থেকে বসে যাবে, আই কুড নট ড্রিঙ্ক ইট, ড্রিঙ্ক ইট। আশা করি বুঝছো সবাই। আচ্ছা যাবো আমরা 12 নম্বর রুলসে। 12 নম্বর রুলস আমাদেরকে বললো কি বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্স কে কমপ্লেক্স করার নিয়ম। প্রথমে সিন্স বসাতে হবে বিকজ অফ যুক্ত সেন্টেন্স কে যখন আমরা মানে কমপ্লেক্স করবো, তারপর সাবজেক্ট বসবে, ভার্ব প্লাস নাউন অ্যাডজেক্টিভ বসাতে হয়, দ্বিতীয় সেন্টেন্সটা থাকবে ওটা অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাহলে আমরা প্রথম হচ্ছে কি করবো, বিকজ অফ এটা জায়গায় কি বসাইতে হবে, সিন্স, ওকে বসাইলাম। তারপর একটা সাবজেক্ট বসাইতে হবে, ঠিক আছে, কি বসাইতে হবে, একটা সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ভার্ব বসাইতে হবে, তারপরে কি নাউন বা অ্যাডজেক্টিভ যেটা আছে। তাহলে হচ্ছে আমরা লিখবো কি এখানে সিন্স আই, এরপরে এখানে কুড নট আছে, তাহলে আমরা লিখবো আই ওয়াজ ইল, মানে আমি অসুস্থ ছিলাম, সিন্স আই ওয়াজ ইল আই কুড নট, বাকি অংশ যেভাবে সেটা অপরিবর্তিত থাকবে, কুড নট জয়েন দ্য মিটিং।
মানে যখন আমি অসুস্থ ছিলাম, আমি আমার সবাই মানে আমার হচ্ছে কি মিটিং এ আমি অংশগ্রহণ করতে পারিনি। ওকে, তারপর 13 নম্বর রুলস বলছে কি সিম্পল সেন্টেন্সে যদি ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, এট নাইট, ইন দ্য স্প্রিং, ইন উইন্টার, ইন অটাম থাকে, তবে সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় সেন্টেন্স অনুযায়ী উপরের ফ্রেজ গুলোর পূর্বে হয় ইট ইজ অথবা ওয়াজ। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইজ হবে, আর পাস্ট টেন্স হলে ওয়াজ হবে। তাহলে এখানে বলছে কি দ্য কাকু সিংস ইন স্প্রিং, দ্য কাকু সিংস ইন স্প্রিং। তাহলে তুমি হচ্ছে কি ফ্রেজ গুলোর পূর্বে মানে এই যে ইন স্প্রিং যেটা, ঠিক আছে, এই ইন স্প্রিং এর আগে বসবে কি ইট ইজ। তাহলে আমরা লিখবো দ্য কাকু, এটা অপরিবর্তিত থাকবে, দ্য কাকু সিংস। ওকে, সিংস লিখলাম। লেখার পরে তোমাকে বসাইতে হবে কি যে ফ্রেজের পূর্বে মানে ইন স্প্রিং এর পূর্বে বসাইতে হবে কি হয়েন, কেমন হয়েন ইট ইজ অথবা ওয়াজ। এখন দেখো যে সিংস এটা কিন্তু ভার্বের সাথে এস বেস আছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে তুমি হচ্ছে কি লিখতে হবে হয়েন, হয়েন ইট ইজ দিতে হবে। যদি ফার্স্ট ফর্ম হতো তাহলে ওয়াজ দিতা, তাহলে হচ্ছে ইট ইজ ইন স্প্রিং, মানে এটা চেঞ্জ হবে না, এটা যেমনা সেমনা থাকবে, শুধু এই যে এই অংশটা আসবে শুধু হোয়েন ইট ইজ স্প্রিং, ইন স্প্রিং, কেমন। ওকে, এরপর হচ্ছে তবে সিম্পল সেন্টেন্সে এট দ্য টাইম অফ থাকলে, সিম্পল সেন্টেন্সকে মানে একই রুলসে যদি এট দ্য টাইম অফ থাকে, সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় এট দ্য টাইম অফ এর পরিবর্তে কি বসবে হোয়েন বসবে, মানে শুধু হোয়েন বসবে, ঠিক আছে। এখানে শুধু কি বসবে হোয়েন বসবে, মানে এই জায়গায় শুধু এই জায়গায় হচ্ছে কি বসবে হোয়েন, এই পুরাটার জন্য। তাহলে আমরা এই যে কি লিখতে হবে আই স হিম, এটা লিখবো আই স হিম হোয়েন হি ইজ, যেহেতু স এটা ফার্স্ট ফর্ম তাহলে হি ওয়াজ প্লেইং। রূপান্তর গুলো তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তুমি কিন্তু এগুলা মানে খুব ভালো করে শিখতে পারবা না। তোমাকে অবশ্যই প্র্যাকটিস করে তারপরে হচ্ছে মানে তোমাকে ওই যে পরীক্ষার জার্নিতে নামতে হবে। তারপর হচ্ছে রুল 14, একদম লাস্ট রুল আজকে, বলছে কি পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স করার নিয়ম। প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল হইলে কি হবে, এটা হচ্ছে হ্যাভিং। পারফেক্ট পার্টিসিপল মানে কি হ্যাভিং থাকবে, ভার্বের পিপি থাকবে, পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন আমরা হোয়েন তারপরে কি করতে হবে সাবজেক্ট করতে হবে, তারপরে হেড বসাইতে হবে, আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। তাহলে এই যে এটা আমরা যেভাবে আছে, ঠিক আছে, এটার পরিবর্তে আমরা কি করব, এখানে বলছি কি হ্যাভিং ডান দা ওয়ার্ক, মানে আমরা কাজটা শেষ করছি, মানে করার পরে কি বলছে হি ওয়েন্ট অ্যাওয়ে, সে চলে গেছে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখানে লিখবো এটা পুরো অংশটা বসে যাবে, কেমন যে হ্যাভিং ডান দা ওয়ার্ক, ঠিক আছে। এটা বসার পরে কি বসবে এই যে হয়েন হবে, কেমন হয়েন। এরপরে কি সাবজেক্ট বসাইতে হবে হি, আবার হ্যাড বসাইতে হবে হ্যাড, এরপরে কি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, এই যে ওয়েন্টের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গন অ্যাওয়ে। ওকে, আশা করি প্রত্যেকে আজকের এই 14টা রুলস খুব ভালো করে শিখেছো এবং বুঝেছো। তোমরা যদি এই 14টা রুলস ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে সিম্পল টু কমপ্লেক্সে তোমার কোনো সমস্যা থাকবে না, আশা করছি আমি এটা। তো ভালো থাকবে সবাই, আসসালামু আলাইকুম।